জন্ডিসের ৩টা ক্লাসিফিকেশন অর্থাৎ হেমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস অ্যান্ড হেপাটোসেলুলার জন্ডিস, এই ৩টা জন্ডিসের যে বেসিক প্যারামিটারের ডিফারেন্সগুলো এইটা ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব। আমাদের যে ABC বায়োকেমিস্ট্রি বইটা আছে ওইটায় একটা ছক আছে, অথবা যে কোনো বায়োকেমিস্ট্রি বই আমাদের লেভেলের একটা ছক দেখা যায়। সেই ছকে বিভিন্ন প্যারামিটার উল্লেখ করা থাকে এবং কোন জন্ডিসে সেটার পরিবর্তন কীরকম সেটা দেওয়া থাকে। আমরা বেশিরভাগ সময় এটা না বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কিংবা এটা ছন্দ বা প্যাটার্ন দিয়ে মনে রাখার চেষ্টা করি কখন কোনটা বাড়বে কোন কমবে, বাট লজিক্যালি আমরা খুব একটা হয়তো চেষ্টা করি না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আমার এই ইনফরমেশনগুলো মূলত ABC বই থেকে নেওয়া প্যারামিটারগুলো, আর ব্যাখ্যাগুলো আমার নিজের লেখা। তো ব্যাখ্যাগুলো আমি মুখেই বলবো। আজকে আমরা দেখার চেষ্টা করব যে কীভাবে এই জিনিসগুলো সহজেই লজিক্যালি মনে রাখা যায়, এবং যার মাধ্যমে পরীক্ষায় এত বড় একটা বক্স কোনো গোলমাল হওয়ার সুযোগ থাকে না এবং লজিক্যালি অ্যান্সার করে আসা যায়। তো প্রথমে আমাদের একটু বেসিক জানা লাগবে। বেসিকটা হচ্ছে যে হেমোলাইটিক জন্ডিস আসলে কী। হেমোলাইটিক জন্ডিস হচ্ছে যখন এক্সেসিভ লেভেলের RBC ব্রেকডাউন হয় ব্লাডে। তো আমরা কি জানি আমাদের জন্ডিস মূলত কেন হয়? আমাদের ব্লাডে যদি বিলিরুবিনটা বেড়ে যায় তখনই কিন্তু মেনলি জন্ডিসটা হয়, বা আমাদের বডিতে বিলিরুবিনের পরিমাণ অনেক বেশি হয়ে গেলে। তো বিলিরুবিনটা আসে কোথা থেকে? মূলত RBC থেকে আসে। RBCর আমরা কি জানি হিম আর গ্লোবিন, হেমোগ্লোবিন যে পার্টটা আছে ওটার মধ্যে হিম আর গ্লোবিন থাকে। হিম থেকে আমরা ভেঙে বিলিরুবিন পেতে পারি। তো যখন এক্সেসিভ লেভেলে RBC ব্রেকডাউন হয় তখন দেখা যাচ্ছে হিম ব্রেকডাউনও বেড়ে যায় এবং সাথে সাথে বিলিরুবিনও বাড়ে। এবার অবস্ট্রাকটিভ জন্ডিসটা কি? অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে যে নর্মাল লেভেলে আছে RBC ব্রেকডাউন নর্মালি যেরকম হয়। হেপাটোসেলুলার বা হেপাটিক যেই ফাংশন, আমরা কি জানি যে বিলিরুবিনটা লিভারে আসে, আনকনজুগেটেড বিলিরুবিন, ওইখানে এটা কনজুগেটেড হয়, এরপরে সেটা ইন্টেস্টাইনে যায়। তো এই যে লিভার থেকে ইন্টেস্টাইনে যাওয়ার পথে ওর হচ্ছে বাইলের মাধ্যমে ও প্রবেশ করে, বা বাইলের যে পাথওয়ে আছে গল ব্লাডারে যায়, দেন ওইখান থেকে যায় হচ্ছে ইন্টেস্টাইনে। তো এই পাথওয়েতে যদি অবস্ট্রাকশন হয়, অর্থাৎ লিভার থেকে যদি ইন্টেস্টাইনে কনজুগেটেড বিলিরুবিনগুলো না পৌঁছাতে পারে, তাহলে সেটাকে বলা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এইখানে একটু বলে রাখা ভালো, বিলিরুবিনের মেটাবলিজমটা যদি পড়া থাকে পাথওয়েটা বুঝতে সুবিধা হয়, এবং সেইটার সাথে এটা রিলেট করা যায়। যদি আপনাদের বিলিরুবিনের পাথওয়েটা পড়া না থাকে, আমি অনুরোধ করবো সেটা একটু পড়ে নেওয়ার জন্য, বিকজ এটার সাথে ওইটা অনেক বেশি রিলেটেড, অ্যান্ড ওইটা জানা থাকলে এটা বোঝা কোয়াইট ইজিয়ার। তো এই ভিডিওতে ওইটা আর আনতেছি না, এটাই আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করব। এবার হেপাটোসেলুলার। তো হেপাটোসেলুলার আসলে কি? যখন ব্লাড ফ্লো হচ্ছে, তো ব্লাডের মধ্যে আমি বিলিরুবিন পেলাম, বিলিরুবিন অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়ে কোথায় আসে? লিভারে। তো লিভার বলতে আমরা কি জানি? হেপাটো। তো লিভারে যেই সেলগুলো আছে হেপাটোসাইট, তো এইখানে যদি সেলগুলোতে কোনোভাবে ড্যামেজ হয় বা লিভার ফাংশন যদি কোনোভাবে সমস্যায় পড়ে, সেটাকে আমরা বলি হেপাটোসেলুলার জন্ডিস। তখন ও মেইনলি আনকনজুগেটেড বিলিরুবিনগুলোকে কনজুগেটেড করতে ডিফিকাল্টি ফিল করে। তো আমরা যদি প্রথমেই দেখি সেরাম বিলিরুবিন, তো আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করি সেরাম বিলিরুবিন আমরা কোথায় পাবো? ফার্স্ট হেমোলাইটিক জন্ডিসে কী হচ্ছে? হেমোলাইটিক জন্ডিসে হচ্ছে RBC অনেক বেশি ব্রেকডাউন হচ্ছে, নর্মালের চেয়ে বেশি। তার মানে কি? নর্মালের চেয়ে বেশি ব্রেকডাউন হচ্ছে মানে সেরাম, ব্লাডের সেরামে বিলিরুবিনের পরিমাণটাও নর্মালের চেয়ে বাড়বে। তো এই যে আমরা একটা অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে নর্মালি এটা বাড়ে। এখন এক অ্যারো কেন? বাকি দুটো কিন্তু ডাবল অ্যারো। এক অ্যারো হচ্ছে এটা যদিও বাড়ে, বাট এটা কিন্তু রেয়ার কেস যে হেমোলাইটিক জন্ডিস হবে। কারণ আমরা কি জানি, প্রতিদিন আমাদের যতটুকু কনজুগেশন হয় লিভারে, হচ্ছে 300 মিলিগ্রাম পার ডে, বাট লিভারের যে ক্ষমতা ও প্রতিদিন 3 গ্রাম পার ডে পর্যন্ত করতে পারে কাজ বিলিরুবিনের সাথে। তো হেমোলাইটিক জন্ডিস যেটা হয় যে RBC ব্রেকডাউন এক্সেসিভলি বেড়ে যায়। এখন নর্মালি তো 300 মিলিগ্রাম, এখন এটা এত বেশি বাড়া নর্মালি পসিবল হয় না যে এটা 3 গ্রামকে ক্রস করে ফেলবে। তো ইন দ্যাট সেন্স হেমোলাইটিক জন্ডিসে RBC যদিও ভাঙে অ্যান্ড বিলিরুবিন যদিও বাড়ে, বাট লিভার যেহেতু সক্ষম অ্যান্ড লিভারের ক্যাপাসিটি যেহেতু অনেক বেশি কনজুগেট করার এই বিলিরুবিনগুলোকে, সেজন্য লিভার ঠিকঠাক মতো ফাংশন করতে পারে। যথেষ্ট পরিমাণ বাড়লেও লিভার সেটা কোপ আপ করে নিতে পারে, অ্যান্ড দেখা যায় আলটিমেটলি আমার বডিতে সেটা হোমিওস্ট্যাসিস মেনটেন হচ্ছে। তো আমরা বলতে পারি হেমোলাইটিকে বাড়ে, বাট যেহেতু লিভার কর্মক্ষম আছে তো লিভার সেটা মেক আপ করে দেয়। এবার সেই অবস্ট্রাকটিভে আমাদের ডাবল অ্যারো, মানে বেশি বাড়ে। কেন? তো আমরা কি জানি যে লিভার থেকে বাইল দিয়ে এটা মূলত ইন্টেস্টাইনে যায় বিলিরুবিনটা। তো যদি অবস্ট্রাকটিভ হয়, মানে এই যে লিভার আর ইন্টেস্টাইনের মধ্যে যে পাথওয়ে, এই পাথওয়ে বিলিয়ারি পাথওয়ে যদি বন্ধ হয়ে যায়, অবস্ট্রাক্টেড হয়ে যায়, তার মানে কোনো বিলিরুবিনই কিন্তু ইন্টেস্টাইনে যেতে পারবে না।
না যেতে পারায় সেটা কী হবে, সেটা ব্যাক করার ট্রাই করবেন, রিগার্জিটেড হয়ে ব্লাডে লিক করবে। তো ব্লাডে লিক করলে আমরা দেখতে পারতেছি যে যেই বিলিরুবিনগুলো আমি কনজুগেট করলাম সেগুলো আমার আবার ব্লাডে ফেরত যাচ্ছে। তো ব্লাডে থেকেই আমি যেগুলো কনজুগেট করে পাঠালাম ইন্টেস্টাইনে যাওয়ার জন্য, কিন্তু না যেতে পারে আবার ব্লাডে ফেরত আসতেছে। তার মানে ব্লাডে আমার সেরাম বিলিরুবিন অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবার আসি হেপাটোসেলুলার, সেম কেস। হেপাটোসেলুলার আমার সেরাম বিলিরুবিন কী হচ্ছে, আমার বিলিরুবিন নর্মালি লিভারে আসতেছে। এখন লিভারে আসার পরে হেপাটোসাইটগুলো যদি ড্যামেজড হয় তাহলে ও কনজুগেট করতে পারে না, এবং সেটা কিন্তু আলটিমেটলি ইন্টেস্টাইনে পাঠাইতেও মোটামুটি ব্যর্থ হয়। এখানে যেটা লেখা আছে, হেপাটোসাইট বোথ ফেল টু কনজুগেট অ্যান্ড টু এক্সক্রিট। তো এই যে এর কারণে এটার ফলেও ব্লাডে আবার ব্যাক করে বিলিরুবিন, কিন্তু এটা অবস্ট্রাকটিভের মতো এত বেশি না নর্মালি, কারণ হচ্ছে অবস্ট্রাকটিভে তো পুরো রাস্তাটাই বন্ধ। বাট হেপাটোসাইটে যদিও সেল ড্যামেজ হয়েছে, বাট পুরা লিভার যদি ড্যামেজ না হয়, পার্শিয়াল ড্যামেজ বা মোটামুটি একটা বড় অংশ ড্যামেজ হলেও লিভার কিছু অংশ যাই কাজ করে, স্টিল ও কনজুগেশন করতে পারতেছে। এবার আসি টাইপ অফ বিলিরুবিন ইনক্রিজড। এটা আমাদের বোঝা খুবই সহজ। লিভারের আগ পর্যন্ত আনকনজুগেটেড, লিভারে এসে কনজুগেটেড হয়। তো লিভারের আগ পর্যন্ত সেটা আমরা কোন কেসে দেখছি, হেমোলাইটিক। কারণ হেমোলাইটিক হচ্ছে ব্লাডে আরবিসি অনেক বেশি ব্রেকডাউন হচ্ছে, ব্লাডে বিলিরুবিন বাড়তেছে। তো যদি হেমোলাইটিক হয় তাহলে আমরা বুঝবো বিলিরুবিন ইনক্রিজ হচ্ছে ব্লাড লেভেলে, লিভারে আসার আগে। তো আমরা সেটা বলতে পারি আনকনজুগেটেডটা বেশি বাড়বে, এবং এটা তখনই হয় এই হেমোলাইটিক জন্ডিসটা যখন হচ্ছে লিভার ফেল করে। লাইক লিভার এত বেশি পরিমাণ হয়েছে বিলিরুবিনের পরিমাণ, যে লিভারে যে 3 গ্রাম পার ডে, এই ক্যাপাসিটিটাকেও কী বলে ক্রস করে ফেলে, সারপ্রাইজ করে ফেলে। এরপরে হচ্ছে হেমোলাইটিক জন্ডিসটা হয়। তো এই ক্ষেত্রে আনকনজুগেটেড। অ্যান্ড অবস্ট্রাকটিভ কখন হচ্ছে, আমার লিভার পার হওয়ার পরে ইন্টেস্টাইনে যাওয়ার পথে তখন। তো লিভার পার হয়ে গেলে তো কনজুগেটেড হয়ে যাচ্ছে বিলিরুবিনটা। তো যেহেতু এটা ইন্টেস্টাইনে যাইতে পারতেছে না, ইন্টেস্টাইনে যাওয়ার আগে আটকে যাচ্ছে, তো এখানে জমা হচ্ছে জিনিসগুলো, অ্যান্ড কনজুগেটেডগুলোই জমা হচ্ছে, তো বেড়ে যাচ্ছে। হেপাটোসেলুলার বোথ হইতে পারে, বিকজ হেপাটোসেলুলার কিছু পরিমাণ কনজুগেট হইতে পারে, কিছু সেল যদি সুস্থ থাকে হেপাটোসাইট, আবার কিছু ড্যামেজ থাকলে কিছু মানে ফুল 100% কাজ করতে পারতেছে না, কিছু কনজুগেট করতে পারতেছে, কিছু পারতেছে না। সেই জন্য এটাই 2 টাইপেরই বিলিরুবিন ইনক্রিজ হয়। এবার ইউরিনারি ইউরোবিলিনোজেন, এটা বুঝতে হলে আমাদের একটু যেই বিলিরুবিন মেটাবলিজম বা পাথওয়ে যেটা আছে এটা একটু মাথায় আনতে হবে। ইউরিনারি ইউরিবিলিনোজেন আসলে কী, মানে ইউরিন দিয়ে আমার ইউরিবিলিনোজেন যখন এক্সক্রিট হয়, তো আমার যখন ইন্টেস্টাইনে যায় আমার কনজুগেটেড বিলিরুবিন, ওইখানে যে ওটা আবার আনকনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হয়ে যায়, রিকনভার্ট। ওইখান থেকে আমার হচ্ছে কিছু পরিমাণ চলে যায় ইউরিনে, কিডনিতে, কিছু পরিমাণ আবার লিভারে যায়, অ্যান্ড লিভার থেকে আবার দেখা যায় যে আবার ঘুরে ইন্টেস্টাইনে আসে। তো ইউরিনারি ইউরিবিলিনোজেন হেমোলাইটিকের ক্ষেত্রে কী হবে, হেমোলাইটিকে যেহেতু আমার বিলিরুবিন বাড়ছে, তো আমার হেপাটোসাইটগুলোও অনেক বেশি কাজ করতেছে, কনজুগেশন করে সেটা গাটেও আসলো বা ইন্টেস্টাইন, এখানে এসে অনেক বেশি ইউরোবিলিনোজেন ফর্ম হয়েছে। তো ইউরোবিলিনোজেন অনেক বেশি ফর্ম হওয়ার কারণে এটা যে বললাম যে এটা হচ্ছে ইউরিনে যেতে পারে আর লিভার যেতে পারে। তো এখানে যেহেতু ইউরোবিলিনোজেন অনেক বেশি ফর্ম হচ্ছে, তাহলে নর্মালি যেটুকু চাইতো ইউরিন দিয়ে সেটা হচ্ছে অবভিয়াসলি এখন বেশি যাবে ইউরিন দিয়ে, তো সেই জন্য ইউরিনারি ইউরোবিলিনোজেন বেড়ে যাবে। বাট অবস্ট্রাকটিভে কী হবে, অবস্ট্রাকটিভে কিন্তু অফ হয়ে যাবে, বিকজ লিভার থেকে ইন্টেস্টাইনে যেতেই পারতেছে না। লিভার থেকে ইন্টেস্টাইনে বিলিরুবিন যেতেই পারতেছে না। ইউরোবিলিনোজেন কিন্তু ইন্টেস্টাইনে যে ফর্ম হয়, তো যেহেতু লিভার থেকে ইন্টেস্টাইনে পৌঁছাতেই পারতেছে না, সেখানে তো ওইখানে যে ফর্ম হওয়ার প্রশ্নই আসে না। তাই এটা একেবারে নীল হবে যদি কমপ্লিট অবস্ট্রাকশন হয়। যদি পার্শিয়াল অবস্ট্রাকশন হয়, কিছু পরিমাণ যেতে পারে, তাহলে দেখা যাবে যে আগের তুলনায় কমে গেছে ইউরোবিলিনোজেন ফর্মেশন। আর হেপাটোসেলুলার যেটা, সেটা হচ্ছে নর্মালি যে ফ্লোটা হেপাটোসাইট থেকে কিছু পরিমাণ হচ্ছে যেহেতু ড্যামেজ হয়েছে, তার মানে 100% কনজুগেট করতে পারতেছে না, কিছু পরিমাণ কনজুগেট করে সেটা ইন্টেস্টাইনে পাঠানোর পরে হচ্ছে দেখা যাচ্ছে যে ইউরোবিলিনোজেন হয়েছে ফর্ম। আবার সেটা যখন ব্যাক করতেছে আমাদের লিভারে, রিআপটেকটা ঠিকঠাক মতো হতে পারতেছে না, বা রিআপটেকটা লিভারে হচ্ছে না। যখন রিআপটেকটা হচ্ছে না, তখন কিন্তু সেটা আবার ইউরোবিলিনোজেন ফর্ম করা ডিক্রিজ করতেছে, কারণ রিআপটেক হওয়ার পরে লিভার দিয়ে সেটা আবার ইন্টেস্টাইনে আসে। যেহেতু আবার ইন্টেস্টাইনে আসতে পারতেছে না, সেহেতু কিন্তু আমার ডিক্রিজ হচ্ছে, কিছু পরিমাণ আমি আর ফেরত পাচ্ছি না ইন্টেস্টাইনে। এবার সেই ইউরিনারি বিলিরুবিন, এটা যদি চিন্তা করি, ইউরিন দিয়ে বিলিরুবিন পাস করবে। এখন হেমোলাইটিকের কথা চিন্তা করি, হেমোলাইটিকে আনকনজুগেটেড বিলিরুবিন পাওয়া যায়, আমরা পড়ে আসছি একটু আগে।
তো আনকনজুগেটেড বিলিরুবিনের একটা অন্যতম ফিচার হচ্ছে এটা ওয়াটার ইনসলিবল। ওয়াটার ইনসলিবল হয় ও কী করে, ও হচ্ছে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে ও হচ্ছে লিভারে আসে। এখন অ্যালবুমিনের সাথে বাইন্ড করার পরে ও যদি কিডনিতে যাওয়ার পরে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন আছে ওইখানে অ্যালবুমিন কিন্তু পাস হইতে পারে না, ইউরিনের মধ্যে যেতে পারে না। তো যেহেতু যেতে পারে না সেহেতু কিন্তু এই ইউরিনে এই বিলিরুবিনটাও কখনোই আনকনজুগেটেড যেহেতু ও ইউরিনে অ্যাপিয়ার করতে পারে না। তো দ্যাটস ওয়াই আনকনজুগেটেড বিলিরুবিন কখনোই কিন্তু আমরা ইউরিনে পাবো না। দ্যাটস ওয়াই হেমোলাইটিক যেই জন্ডিসটা আছে ওইটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকায় কিডনি দিয়ে কখনোই ফিল্টার হতে পারে না। দ্যাটস ওয়াই ইউরিনে টোটালি 0 থাকে। এখন যদি আমি অবস্ট্রাকটিভের কথা চিন্তা করি, অবস্ট্রাকটিভে হচ্ছে ইউরিনারি বিলিরুবিন যেটা। তো অবস্ট্রাকটিভে কী হচ্ছিল, আমার পাথওয়ে বন্ধ হয়ে গেছে লিভার থেকে ইন্টেস্টাইনে, এখানে বন্ধ হয়ে যায় কনজুগেটেড বিলিরুবিনগুলো এখানে এসে জমা হচ্ছে হওয়ার পরে একটা টাইমে এটা ব্লাডে ব্যাক করে বা লিক করে ব্লাডে। এখন এটা যেহেতু কনজুগেটেড, কারণ লিভারের পরে যে এটা আটকে যাচ্ছে, তো কনজুগেটেড হওয়ার কারণে এটা কিন্তু ওয়াটার সলিবল। ওয়াটার সলিবল হয় এটা যখন কিডনিতে যাচ্ছে, এটা ইজিলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হওয়া পসিবল হচ্ছে, অ্যান্ড ওটা ফিল্ট্রেশন হওয়ার পরে সেটা ইউরিনে অনেক বেশি পরিমাণে অ্যাপিয়ার করতেছে, মোর দেন নর্মাল। তো এটা কিন্তু অনেক বেশি অ্যাপিয়ার করে ইউরিনারি বিলিরুবিন ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। এবার যদি আমরা আসি হেপাটোসেলুলার জন্ডিস, ইউরিনারি বিলিরুবিন কী হচ্ছে, এটা প্রেজেন্ট থাকে, কারণ কিছু পরিমাণ ড্যামেজ হয় হেপাটোসাইটগুলোতে। তো সেইখানে কিছু পরিমাণ বিলিরুবিন যেটা আসছিল কনজুগেশন হয়েছেও সেটা কিছু পরিমাণ এসকেপ করে এখান থেকে বা লিক করে, ডিসফাংশনের কারণে হেপাটোসাইটের লিক করে সে ব্লাডে চলে আসে। এরপরে হচ্ছে আমাদের যে ফিল্ট্রেশন হয়, প্লাজমা ফিল্ট্রেশন আমাদের কিডনিতে প্লাজমার মাধ্যমে সে হচ্ছে কিডনিতে চলে যায়। এবার আসি ফিকাল স্টারকোবিলিনোজেন। তো ফিকাল স্টারকোবিলিনোজেন কিন্তু তৈরি হয় ইন্টেস্টাইনে যেহেতু তৈরি হয়, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, যেহেতু ইন্টেস্টাইনে যে জিনিসগুলো তৈরি হচ্ছে এই জন্য তো ইন্টেস্টাইনে আগে পৌঁছানো লাগবে। দ্যাট মিনস অবস্ট্রাকটিভে কিন্তু ইন্টেস্টাইনে পৌঁছাইতে পারতেছে না, তার মানে এই জিনিসগুলো কিন্তু ইন্টেস্টাইনে আলটিমেটলি হচ্ছে অ্যাবসেন্ট বা খুবই কম, যেটা আমরা একটু আগেও দেখলাম ইউরোবিলিনোজেনের ক্ষেত্রে। তো ফিকাল স্টারকোবিলিনোজেনের ক্ষেত্রে যেটা হবে, আমাদের হেমোলাইটিক বেড়ে যাবে, বিকজ হচ্ছে আমার বিলিরুবিন বেড়ে গেছে ব্লাডে, ওইটা হেপাটোসাইট দিয়ে কনজুগেট হয়ে বেশি পরিমাণে ইন্টেস্টাইনে যাচ্ছে এবং ফিকাল স্টারকোবিলিনোজেন দিয়ে বেশি পরিমাণে এক্সক্রিট হচ্ছে, যেটা কালার হচ্ছে ডার্ক কালার স্টুল হয়। আর যেটা অবস্ট্রাকটিভ সেটা অলরেডি বলে ফেলছি, যেহেতু ইন্টেস্টাইনে যাইতেই পারতেছে না, খুবই কম পরিমাণে যাচ্ছে, স্টারকোবিলিনোজেন ফর্মই করতে পারতেছে না, দ্যাটস ওয়াই এটা একেবারে লো থাকবে অথবা নীল বা অ্যাবসেন্ট, তো পেল স্টুল বলতে পারি কালারটা। আর হেপাটোসেলুলার যে জন্ডিস সেটা হচ্ছে ডিপেন্ড করে যে কতটুকু ড্যামেজ হয়েছে। যদি অনেক বেশি ড্যামেজ হয় তাহলে কনজুগেট করতে পারতেছে না, অ্যান্ড কনজুগেট এটা ইন্টেস্টাইনে যাচ্ছে না, দ্যাট মিনস কমে যাবে। আর যদি মোটামুটি কম ড্যামেজ হয় তাহলে যেতে পারতেছে, এবং সেটা আলটিমেটলি আমাদের কিন্তু স্টারকোবিলিনোজেন ফর্ম করতেছে। তো হেপাটোসেলুলারটা আসলে মোটামুটি ভ্যারিয়েবল কতটুকু ড্যামেজ হয়েছে। আসলে বাইল সল্ট ইন ইউরিন। বাইল সল্ট আসলে কী? বাইল সল্ট কিন্তু মূলত আমাদের বাইল অ্যাসিড থেকে ফর্ম হয়, এবং এটা যে পাথওয়ে যদি আমরা লিভার থেকে বাইল থেকে হচ্ছে গল ব্লাডার, সেখান থেকে ইন্টেস্টাইনে যায়, ওইখান থেকে আবার রিঅবজার্ভ হয়। তো আমাদের যেহেতু বাইল সল্ট ইউরিনে পাবো কি না এটা কোশ্চেন। তো হেমোলাইটিকের ক্ষেত্রে আমার ইজিলি ইন্টেস্টাইনে যেতে পারতেছে, এখানে এই বিলিয়ারি পাথওয়েতে কোনো অবস্ট্রাকশন নেই, সো পাবো না। নর্মাল কেস সেটাই হবে, ইউরিনে যাবে না। কিন্তু আমাদের যেটা অবস্ট্রাকটিভ সেটা কি, পাথওয়েটা বন্ধ হয়ে গেছে। পাথওয়েটা বন্ধ হয়ে যাওয়ার পরে কী হচ্ছে, ওই বাইল সল্টগুলো আবার ওইভাবে ব্লাডে লিক করতেছে, রিগার্জিটেট করতেছে, অ্যান্ড ওইটার মাধ্যমে আবার কিডনিতে যে ফিল্টার হয়ে সেটা কিন্তু ইউরিনে অ্যাপিয়ার করতেছে অনেক বেশি, কারণ ইন্টেস্টাইনের এদিকে এই পথ দিয়ে না যেয়ে ব্লাডে লিক করে ব্লাড প্লাজমা, আমরা কি জানি প্লাজমা ফিল্টার হয় কিডনিতে, তো ওইটার সাথে যে ফিল্টার হয়ে ওই ইউরিনে অ্যাপিয়ার করতেছে। নর্মালি কিন্তু অ্যাপিয়ার করার কথা না, অনেক বেশি অ্যাপিয়ার করতেছে। আর যেটা হেপাটোসেলুলার ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস কম্পোনেন্ট, মানে লিভারের ভিতরে কোলেস্টাসিস কম্পোনেন্ট থাকে, ওটার মধ্যে যদি সামহাও ঝামেলা হয় বা ড্যামেজ হয়, এখান থেকে লিক করে ব্লাড থেকে আবার ইউরিন থেকে বের হবে। এবার আমাদের 3টা এনজাইম আছে, সেরাম ALP, ALT, AST। তো ALP যেটা, এটা মূলত আমাদের ক্যানালিকুলার এনজাইম বা বাইল ডাক্টে থাকে। তো যেহেতু বাইল ডাক্টে থাকে, যদি বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয় বা ওই পাথওয়েটা বিলিয়ারি পাথওয়ে অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে এই যে এনজাইমটা রিলিজ হচ্ছে এটা তো এখান থেকে সরতে পারতেছে না, তো এটা একটা প্রেশার তৈরি হচ্ছে। প্রেশার তৈরি হওয়ার কারণে এটার পরিমাণটা ওইখানে কিন্তু বাড়ার কারণে আমরা বলতে পারি ওইখান থেকে আবার সেটা কোথায় যাচ্ছে, সেরামে চলে যাচ্ছে, ব্লাডের সেরামে। সেজন্য
আমাদের হেমোলাইটিকে নর্মাল থাকতেছে, বাট অবস্ট্রাকটিভে অনেক বেশি বেড়ে যাচ্ছে আমাদের। অ্যান্ড হেপাটোসেলুলারে সামান্য হচ্ছে, মানে এটা হচ্ছে সামান্য কোলেস্টাসিস বা কী বলে বিলিয়ারি যে পাথওয়ে বা ওইটার সাথে সামান্য কিছু রিলেটেড যদি অবস্ট্রাকশন থাকে সেই ক্ষেত্রে আর কি কিছু পরিমাণ পাওয়া যাবে। বাট এটা হচ্ছে লেখা আছে যেটা লেস ড্রামাটিক দেন এক্সট্রা হেপাটিক ব্লক, মানে লিভারের বাইরের ব্লকে যে যত অনেক বেশি পরিমাণে দেখা যায়, বাট লিভারের সেলগুলো ড্যামেজ হইলে অত বেশি আমরা দেখি না। এবার সেই সিরাম এএলটি, তো সিরাম এএলটি হচ্ছে একটা এনজাইম যেটা হচ্ছে মেইনলি হেপাটোসাইটের সাইটোসোলে থাকে। এটা হচ্ছে মোস্ট স্পেসিফিক এনজাইম ফর হেপাটোসেলুলার ইনজুরি বলা হয়, অর্থাৎ এটা যদি বেড়ে যায় তো এটা খুবই স্পেসিফিক, মানে এটা বাড়লে আমরা বুঝবো যে লিভারেই ড্যামেজটা হয়েছে বা হেপাটিক সেলগুলোতেই ড্যামেজ হয়েছে, এটা ওই জিনিসটা নির্দেশ করে। তো লিভারে যেহেতু আমরা বুঝতে পারতেছি যে হেমোলাইটিকে তো লিভার বা এই বিলিয়ারি পাথর সব কিছুই নর্মাল আছে, তো এটা তো কিছুই হবে না নর্মালি। অবস্ট্রাকশন যেটা অবস্ট্রাকশনের ক্ষেত্রে অবস্ট্রাকশনটা তো আসতেছে লিভারের পরে, কিন্তু লিভারের ভিতরে হচ্ছে সিরাম এএলটির কাহিনীটা, আর হেপাটোসেলুলার জন্ডিসটা লিভারের ভিতরে ড্যামেজটা। তো লিভারের পরের চিন্তা আমরা পরে করবো, আগে লিভারের ভিতরে যেহেতু ড্যামেজ, তার মানে লিভারের ভিতরে ড্যামেজ হওয়ার কারণে এইখানে আমার এই সিরাম এএলটিগুলো যে ফর্ম হচ্ছে ওটা লিক হয়, এএলটিগুলো লিক হচ্ছে ব্লাডে, অ্যান্ড ব্লাডে সিরামের সাথে যে মিশতেছে এবং এএলটি লেভেল বাড়ায় দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমরা দেখতে পাচ্ছি হেপাটোসেলুলার 3 নম্বর যেই কলাম আছে অনেক বেশি বাড়তেছে সিরাম এএলটি ইন কেস অফ হেপাটোসেলুলার জন্ডিস, বাট অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে এটা খুবই সামান্য, মানে মাইল্ডলি বাড়ে। সিরাম এএসটিও সেম, সিরাম এএসটি মেইনলি থাকে হেপাটোসাইটের মাইটোকন্ড্রিয়ার, সাইটোসোলেও সামান্য পরিমাণ থাকে, বাট মাইটোকন্ড্রিয়া মেইনলি থাকে, আর এটা মাসেলেও পাওয়া যায় এএসটিটা। তো এইটাও সেম হবে এএলটির মতো, যেহেতু লিভার ড্যামেজ হচ্ছে, লিভার থেকে এএসটিটা সিক্রেট হয়, তো লিভার ড্যামেজের কারণে এইটা হচ্ছে দেখা যাবে সিরামের সাথে ব্লাড সিরামে যে জমা হচ্ছে এবং ওইখানে লেভেলটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু হেমোলাইটিকে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, আবার অবস্ট্রাকটিভেও খুবই সামান্য বাড়তেছে আর কি, যেহেতু এটা হেপাটিক পাথওয়ের সাথে কানেক্টেড। তো মোরালেস এটা হচ্ছে আমাদের পুরা বক্সটা, অ্যান্ড আমি ট্রাই করছি পুরাটা প্রত্যেকটা ধরে ধরে ব্যাখ্যা করার। অ্যান্ড এবার যখন নিজে পড়তে যাবেন দেখবেন জিনিসগুলো খুব লজিক্যালি ব্যাখ্যা করা যাচ্ছে এবং ইজিলি। অ্যান্ড আমি আবার সাজেস্ট করবো এইটা পড়ার আগে অবশ্যই বিলিরুবিন মেটাবলিজমের যে পাথওয়েটা আছে একটা আপনার যে কোনো বই পাবেন, সেটা খুব সুন্দরভাবে একটা ফ্লোচার্ট আকারে দেওয়া থাকে মোটামুটি, তো এইটা একটু পড়ে নিতে হবে অবশ্যই। এটা না পড়লে এই ভিডিওর অনেক কিছুই বোঝা টাফ হয়ে যাবে, এই ইন্টেস্টাইনে কী হচ্ছে, এখান থেকে আবার কোথায় যাচ্ছে, ইউরিনে কীভাবে যাচ্ছে, এই জিনিসগুলো বা রিঅবজার্ভ কী হয়েছে লিভারে, এই জিনিসগুলো কিন্তু একটু ঝামেলা রাখতে পারে। তো এটা দেখে নিলে তারপর যদি এটা আবার দেখেন ওইটা এরপরে দেখে নিলে এটার সাথে রিলেট করা যাবে। সো ওভারঅল দ্যাট ওয়াজ দ্য হোল ভিডিও। আই হোপ এটা উপকার হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।